বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের, চরমোনাইয়ের এবং তার নিজের দল এনসিপি যে ত্রিমুখী একটা ঐক্য চলে আসছিল এবং সেই ঐক্যের ভিত্তিতে রাজনীতি কেমন হতে পারে, নির্বাচন কেমন হতে পারে, অন্যান্য কর্মকাণ্ড কিভাবে চলবে এবং এই জোটের যে বিরুদ্ধ পক্ষ যারা আছেন, হোক তা বিএনপি কিংবা আওয়ামী লীগ, তাদের রূপরেখা কেমন হবে, আগামী দিনে তাদের যে কর্মপন্থা সেটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা নানা রকম বিবৃতি দিচ্ছিলাম, মতামত প্রকাশ করছিলাম। কিন্তু আগস্ট মাসের ৫ তারিখে এমন কিছু ঘটল যেটা আমাদের সকল হিসাবকে একেবারে এলোমেলো করে দিল এবং রাজনীতি যে একটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয় এবং এখানে যে কোনো সময় যে কোনো সমীকরণ হতে পারে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো পরিবর্তন এখানে অবশ্যম্ভাবী এবং সেটা ২০২৫ সনের আগস্ট মাসের ৫ তারিখে নতুন করে আমরা প্রমাণ পেলাম। আমরা সবাই ধারণা করে রেখেছিলাম যে লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি, এই বৈঠকটি নেহায়েতই উভয় পক্ষের মুখ রক্ষা। অর্থাৎ তারেক রহমান সাহেব লন্ডনে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন, কিন্তু তাদের বৈঠক হচ্ছে না। এটা তারেক রহমান সাহেবকে এক ধরনের ইগনোর করার মতো অবস্থা। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেলেন এবং তিনি লন্ডনে যেভাবে অভিহিত হতে চেয়েছিলেন, যেভাবে অভিষিক্ত হতে চেয়েছিলেন, বাস্তবে তার ফল হলো উল্টো। সেখানে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার যে আগমন, লন্ডন গমন, ওটাকে বিব্রত করার জন্য সর্বশক্তি নিয়োগ করল এবং লন্ডনের মাটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনে যা ঘটল সেটি ছিল এক অর্থে অবিস্মরণীয় তার জন্য এবং অন্য যারা বাংলাদেশের রাজনীতিবিদ তাদের জন্য। এর কারণ হলো এভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানকে নাজেহাল হতে হয়নি। দ্বিতীয়ত, তিনি যে কর্মের জন্য গিয়েছিলেন, অর্থাৎ একটা পুরস্কার নেওয়ার জন্যে, প্রতিবার যেটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যে পুরস্কারই গ্রহণ করেছেন, বাংলাদেশের পত্র পত্রিকা মিডিয়া সমস্বরে তারা জিকির করেছে, ফিকির করেছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব জয় করে এসেছেন। কিন্তু ওনার এইবারের যে পুরস্কারটি ব্রিটেনের রাজার কাছ থেকে তিনি যেটা এনে আনলেন, বা ব্রিটেনের রাজার যে সংগঠন, যখন তিনি যুবরাজ ছিলেন তখন তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরের ব্যক্তিকে পুরস্কৃত করে তারপর নিজেদেরকে বাঁচিয়ে রাখা। তো ওইরকম সাবেক যুবরাজ এবং বর্তমান যে রাজা মিস্টার চার্লস দ্য সেকেন্ড, তার যে চ্যারিটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটি পুরস্কার, কি যেন নাম, হারমোনি কি পুরস্কার, তার সঙ্গে হারমোনির শব্দটি রয়েছে। তো সেই পুরস্কার আনতে তিনি সেখানে গেলেন এবং তা নিয়ে যা কিছু হলো, এবং বাংলাদেশ বলেন, দেশের বাইরে বলেন, এই পুরস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতের মতো করে ওভাবে লোকজন প্রশংসা করল না। এরপরে যে ঘটনাটি সেটি ছিল আরও মারাত্মক। তিনি চেষ্টা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু উনি একেবারে স্ট্রেট আপ না করে দিলেন, তার সময় নেই। এটা উনি আশা করতে পারেননি, একেবারে আনএক্সপেক্টেড। এবং এই ঘটনার পর দেখেন, সেই যে ইংল্যান্ড থেকে তিনি এসেছেন, এখন পর্যন্ত আর কোনো দেশে তিনি যাননি, মানে রীতিমতো তাকে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে। তো ওই সময়টাতে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটি তার ইজ্জত বাঁচিয়েছিল, সম্মান বাঁচিয়েছিল এবং তার লন্ডন ভ্রমণের যে কার্যকারিতা বা প্রয়োজনীয়তা, এটাকে প্রমাণ করার জন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটি অতীব জরুরি ছিল। ফলে এখানে উভয় পক্ষ, বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা তাদের নিজস্ব অ্যাঙ্গেল থেকে চিন্তা করে এই বৈঠকটির আয়োজন করেছেন। ইউনূস সাহেবের জন্য এই বৈঠক নিঃসন্দেহে একটা আত্মঘাতী ছিল, আর জনাব তারেক রহমান সাহেবের জন্য এই বৈঠক রীতিমতো অবমাননাকর ছিল। এবং এই ধরনের কথা আমরা সবাই বলেছি। কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপিকে ইন্ডিকেট করে বিভিন্ন সময় নানা রকম বক্তৃতা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এবং তিনি যেভাবে রাজনীতি করছেন এবং যেভাবে তিনি সবাইকে গুছিয়ে আনছেন, এনসিপি, তারপর জামায়াত ইসলামী, ইসলামী দলগুলো, তো তার বিপরীতে স্বতন্ত্রভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেন, এটা তার যে রাজনৈতিক ঐক্য, সেই ঐক্যের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবে এবং যা আজকের দিনে
একেবারে প্রকাশ্য হয়ে পড়েছে। তো এই ঝুঁকি তাকে নিতে হয়েছে শুধুমাত্র অবমাননা না করা একটি পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য। অন্যদিকে তারেক রহমান সাহেবকেও অপমান ভোগ করতে হয়েছে। এর কারণ হলো তার দলের পক্ষ থেকে যাদেরকে বা যাকে মোটামুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন উপদেষ্টা আছেন, তার পদত্যাগ দাবি করা ছিল বাংলাদেশি বিএনপি এবং পররাষ্ট্র নয় ঠিক ওই প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তো ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হচ্ছিল দুটো কারণে। প্রথম কারণ হলো যে এখানে ভারতকে খুশি করা, আর দ্বিতীয় কারণ হলো জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর মধ্যে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে ওটাকে একটা মোরাল সাপোর্ট দেওয়া। তো এই দুজন ব্যক্তিকে অপসারণের জন্য বিএনপি যে খুব যাকে বলে কোমরে গামছা বেঁধে নেমেছিল, তার একটা দাঁত ভাঙা জবাব, দুটো দাঁত ভাঙা জবাবই ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। একটা বাংলাদেশে, অর্থাৎ যখন বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো তখন সেই বৈঠকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সরকার উপস্থিত রাখলো এবং তার মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানানো হলো। আবার লন্ডনে তারেক রহমান সাহেবকে স্বাগত জানালেন সেই ডক্টর খলিলুর রহমান। তো এই অপমান ছিল, তার সঙ্গে সঙ্গে যে বিএনপির রেড লাইন ছিল, হার্ড লাইন ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের বাইরে যাওয়া যাবে না, এবং এই যে তার বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে উত্তরপাড়ার একটা গ্রিন সিগন্যাল ছিল। তো তিনি সেখান থেকে বের হয়ে নতুন একটা বন্দোবস্ত, সেটা ফেব্রুয়ারি হোক বা অন্য যে কোনো সময় হোক, মানে ডিসেম্বর অতিক্রম করা মানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নৈতিক বিজয়। এই বিষয়টা মেনে নিয়ে, খলিলুর রহমানের বিষয়টা মেনে নিয়ে তারেক রহমান সাহেবকে বৈঠক করতে হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে এখানে উভয় পক্ষই উইন উইন দেখানোর চেষ্টা করলেও দুই পক্ষেরই এখানে অনেক সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ হয়ে গেছে একেবারে বৈঠকের শুরুতে। তো সেই বৈঠক করার পর সরকারের যারা কর্তা ব্যক্তি, বিএনপির যারা কর্তা ব্যক্তি, তারা সবাই আত্মতুষ্টি লাভ করার জন্য বলার চেষ্টা করলেন এটা হবে ওটা হবে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস শিবিরে যেমন ফাটল তৈরি হলো, বিএনপি শিবিরেও কিন্তু কিছু ফাটল দেখা দিল। বিএনপির একেবারে ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মানে যাকে বলা হয় দল, রাজনৈতিক সহযোদ্ধা, তারা বিএনপি জোট ছেড়ে এসে জামাত এবং হেফাজত এবং চরমোনাই এই জোটে চলে এলো। কিন্তু এত কিছুর পরেও ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা, কথাবার্তা সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল না আপ টু আগস্ট মাসের 5 তারিখ অবধি। এটি নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, নানা রকম হুমকি ছিল, ধামকি ছিল, এটা করব ওটা করব, আবার রাজপথে নামতে হবে, এবং নির্বাচন নিয়ে নানা পক্ষ চক্রান্ত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে যেভাবে থ্রেট দেওয়া দরকার সেভাবে বিএনপি এই থ্রেটটা দিচ্ছিল, এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন তারা বলার চেষ্টা করছিলেন যে তাদের সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম লিডার জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতাগুলো অনুযায়ী তাকে নির্বাচন দিতেই হবে, তা না হলে তার দুর্ভোগ আছে, খবর আছে। আবার বিএনপির যে বিরোধী পক্ষ, তারা যে কোনো ভাবই হোক না কেন নির্বাচনটি তারেক রহমানের যে শিডিউল ডেট বা তার যে কাঙ্ক্ষিত সময় তার মধ্যে না হওয়ার জন্য তারা এটা জিদ ধরেছে। এর কারণ হলো এতে তারেক রহমান সাহেবের এবং বিএনপির একটা নৈতিক বিজয় হয়ে যাবে। এজন্য তাদের দাবি ছিল যে আমরা এ যাবৎ সংস্কার নিয়ে যে কথা বলেছি, নির্বাচন নিয়ে যে কথা বলেছি, পিআর পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলেছি, এগুলো তো মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা আছেন তাদের শেখানো বলি। তারা এই জিনিসগুলো চেয়েছেন, তাই বিএনপির সঙ্গে দূরত্ব হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন। এখন যদি আম এবং দুধে মিশে যায় তাহলে বাকি এতদিন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সমর্থন দিলেন তারা তো আমির আটি হয়ে যাবেন। তো এই অবস্থাতে যখন একটা মৌলিক নয় যৌগিক এবং জটিল রসায়ন চলছে রইল রাজনীতিতে, ঠিক সেই সময় আগস্ট মাসের 5 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস দুটো কাজ করলেন। একটি কাজ হলো তিনি এই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন। এটা নিয়ে অনেক কথা আছে, আলাদা করে কিছু বলার দরকার নেই, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। আর দ্বিতীয়ত তিনি আবার সেই যে নির্বাচনের একটা সময় তিনি করলেন, যাকে বলে তিনি ঘোষণা করলেন, সেটা হলো একেবারে স্পেসিফিক 2026 সনের যে পবিত্র মাহে রমজান আসবে সেই মাহে রমজানের আগে এই নির্বাচনটি হবে। এবং ইতিমধ্যে আমি যখন এই ভিডিওটি করছি তখন এই নির্বাচন হবে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন পুরো দায় দায়িত্ব ইলেকশন কমিশনের উপরে বর্তাবে। কিন্তু যেটা হলো সেটা হলো যে এনসিপির সঙ্গে
জামাতের সঙ্গে তার যেটা বন্ধন ছিল, চরমোনাইয়ের সঙ্গে তার যেটা বন্ধন ছিল সেটাতে ফাটল ধরেছে এবং এনসিপির তরুণ নেতৃবৃন্দ, বিশেষ করে ৫ জন শীর্ষ নেতৃবৃন্দ, তারা ৫ তারিখে সকল অনুষ্ঠান বর্জন করে তারা কক্সবাজার চলে গেছেন এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরাপদ মনে করছেন না। এমনকি তারা আগামীতে তাদের ভাগ্যে কী আছে, আগামীতে বিএনপি বা আওয়ামী লীগ তাদের জন্য কী করবে না করবে, তার সাথে এখন তারা ভয় পাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জমানাতেই যদি তাদের উপর থেকে আশীর্বাদ উঠিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে তাদের কী ধরনের বিপদ এবং বিপত্তি হতে পারে এই সমাজে বসবাস করতে গিয়ে। এটা তাদের জন্য একটা বিরাট চিন্তার বিষয়। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা তাদেরকে যারা প্রমোট করেছেন দেশি বিদেশি বিভিন্ন চক্র, তারা হয়তো বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেই তোমরা বিপ্লবের মধ্যে যারা আছো তারা অন্য কোনো দ্বিতীয় দেশে বা তৃতীয় দেশে তোমরা ইচ্ছে করলে সেখানে সেটেলড হতে পারে, সেই ব্যবস্থা তাদেরকে করা হতে পারে, আমি জানি না। এ ধরনের প্রস্তাবও যদি দেওয়া হয় সেটা তাদের জন্য একটা আত্মহত্যার, সারা জীবন তারা অপমানিত হতে থাকবেন। সেটা লন্ডনে যান আর আমেরিকাতে যান। অনেকটা সেই ৭৫-এর ১৫ই আগস্ট থেকে সেই ৭ই নভেম্বর পর্যন্ত যে সকল ঘটনাগুলো ঘটেছে এবং ওই সময়টাতে যারা সামরিক বাহিনীর যে সকল কর্তা ব্যক্তিদেরকে বিদেশে পুনর্বাসন করা হয়েছিল, ঠিক এইরকম একটা ঘটনা আর প্রস্তাব দেওয়া হতে পারে যদি বিএনপির ব্যাপারে সরকার আসলে সিরিয়াস হয়। এর কারণ হলো নির্বাচন হলে যেভাবেই হোক না কেন বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে ইতিমধ্যে যাদের সঙ্গে বিএনপির শত্রুতা তৈরি হয়েছে, সরকারের সঙ্গে যাদের সখ্যতা ছিল, তাদের অবস্থা আসলে আওয়ামী লীগ জামানাতে যত খারাপ ছিল তার চেয়ে বেশি হবে। জামাতের অবস্থা খারাপ হবে, চরমোনাইয়ের অবস্থা খারাপ হবে, আর এনসিপি তো মানে দাঁড়াতেই পারবে না কোনো জায়গাতে। তো এই যে একটা ঘোষণার ফলে পুরো রাজনীতির যে একটা নতুন মেরুকরণ তৈরি হয়ে গেল এবং এই মেরুকরণের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধু হিসেবে বিএনপিকে হয়তো তার নিরাপদ যাত্রার বা যেটাকে নিরাপদ বহির্গমন, সেফ এক্সিট আমরা যেটাকে বলি, সেটা বা ভবিষ্যতে বাংলাদেশে যদি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গাতে প্রেসিডেন্ট হিসেবে তিনি থাকেন, এরকম অনেক সমীকরণ হতে পারে বিএনপি ক্ষমতা আসলে। কিন্তু বাকি যে সময় আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইতিমধ্যে তার সঙ্গে তার যে বন্ধুত্ব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটা এনসিপি, জামাত, অন্যান্য ইসলামী দলগুলো, তাদের হাতে এই মুহূর্তে যে সকল ইকুইপমেন্ট রয়েছে, এই মুহূর্তে তাদের হাতে যে সকল ইস্যু রয়েছে এবং তারা এই সরকারের যে সকল গোপন তথ্য তারা জানে এবং সরকারের যে কে পোস্টগুলোতে তারা বসে আছে, এনসিপির লোকজন, চরমোনাইয়ের লোকজন এবং জামাতের লোকজন, তারা ইচ্ছা করলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো সময় নাস্তানাবুদ করতে পারে এবং বিরূপ অবস্থায় ফেলে দিতে পারে এবং দেশকে উত্তাল এবং অস্থির করে দিতে পারে। এখন এটা কি তারা করবেন কি করবেন না এটা তাদের বিষয়, কিন্তু দে ক্যান ডু, তারা এটা পারেন। তো একদিকে এনসিপি, জামাত এবং চরমোনাই, হেফাজত, তাদের যে সম্মিলিত জোট, এই জোটের রাগ হয়ে যাওয়া, এনসিপির নেতাদের সঙ্গে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের বৈঠক নিয়ে যে সকল গুঞ্জন, সেগুলো, তার সঙ্গে সঙ্গে মার্কিন ডিপ স্টেট, এগুলো একদিকে রাখেন। আর অন্যদিকে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বিপুল বিক্রমে, 280-90 সিট পেয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। ইউনূস সাহেব তাদের সঙ্গে থাকবেন, আসিফ নজরুল থাকবেন, এখন যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তারাও থাকবেন বিপুল গৌরবে। তো সেটা আবার আরেক দিকে রাখেন। আর মাঝখানে যে সময় অর্থাৎ সেপ্টেম্বর থেকে একদম জানুয়ারি পর্যন্ত বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, এই সময়টাকে আপনি ক্যালকুলেশন করেন। তো সেই সময়ের যে প্রবাহ, সেই প্রবাহ দুই কুলকেই প্লাবিত করবে, বিএনপির কুলকেও প্লাবিত করবে, এনসিপির কুলকেও প্লাবিত করবে এবং সেই প্লাবনে কোন পক্ষ ভালো সাঁতার কাটতে পারে, নিজেদেরকে রক্ষা করতে পারে, নিজেদেরকে রক্ষা করার জন্য বাদ দিতে পারে এবং নিজেদের স্বার্থ তারা অক্ষুণ্ণ রাখতে পারে, সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।